হ্যালো, সবাই আশা করি খুব ভালো আছো। আমরা আগের দুটো পর্বে দেখলাম যে মিতির মাসি কিভাবে তদন্তটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছে। এই পর্বে আমরা দেখব যে মিতিন মাসি আরো কিছুটা কিভাবে এগোলো। আগের পর্বটা আমরা শেষ করেছিলাম রৌনকের ফার্স্ট ফ্রেন্ড সোহমের অপেক্ষায়। সোহম আর রৌনক স্কুলে পাশাপাশি বসে। তাহলে সোহমের এন্ট্রি থেকে আমরা শুরু করছি। মিলিটারি অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ালো ছেলেটা। হাত, পা, মাথা নড়ছে না এতটুকু, এমনকি চোখের পলকটাও পড়ছে না। তবে চোখের মণি দুটো ঘুরছে টুপটাপ, ধীর গতিতে টেনিস কোর্টে বল ছোটার মতো। কখনো টুপুরে গিয়ে থামছে, কখনো অমিতায় দেখছে মিতিনকেও, তবে সেভাবে যেন গুরুত্ব দিচ্ছে না। মিতিন মিটিমিটি হাসছে, হাসি মুখেই বলল, তুমি তো মনে হচ্ছে ভারী লক্ষ্মী ছেলে। সোহাম জবাব দিল না, যেন এরম একটা ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মানেই হয় না। তুমি কি খেলতে ভালোবাসো, ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। ব্যাটিং না বোলিং? এবার ঘাড় একটু ঘুরল। আমি পেস বল করি। ও মা, তাই নাকি? কে তোমার ফেভারিট বোলার? ব্রেটলি। কোনো ব্যাটসম্যানকে তোমার ভালো লাগে না? লাগে। ম্যাথু হ্যাডেন। সে কি, ভারতের কোনো খেলোয়াড়কে পছন্দ নয়? সচিন তেন্ডুলকর? সর্বদাই সচিন ভালো, তবে আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার। বাহ বাহ! বিতিন জোরে হেসে উঠল। ভারতীয় হলে ভারতের ক্রিকেট টিমকে সাপোর্ট করতে হবে এমন তো কোনো রুল নেই। সোহামের ঠোঁটে হাসির রেখা ফুটল এতক্ষণে। কৌতূহলী স্বরে বলল, তুমিও অস্ট্রেলিয়ার দলে? একটু একটু। মিতিন এলোমেলো গল্প করেই চলেছে। টুপুর অবাক হয়ে দেখছিল কিভাবে সোহমের আড়ষ্টতা কাটিয়ে দিচ্ছে মিতিন মাসি। মিনিট দু তিনের পর মূল প্রসঙ্গে এলো। সোহমকে কাছে টেনে বলল, রৌনক তোমার খুব বন্ধু তাই না? ফার্স্ট ফ্রেন্ড। বলেই সোহমের চোখ পিটপিট। তুমি রৌনককে চেনো? চিনি তো, রৌনকের বাবা আমার বন্ধু। ও, রৌনক আজ আসেনি কেন? শরীরটা ভালো নেই। কি হয়েছে রৌনকের? সিরিয়াস কিছু নয়, কাল পরশুর মধ্যে সেরে যাবে। কাল তো রৌনক ভালোই ছিল, যাওয়ার সময় বলল আজ আমার জন্য ভিডিও গেমসের নতুন একটা সিডি আনবে। কাল বুঝি রৌনকদের গাড়ি আগে এসেছিল? হ্যাঁ, ও যে হন্ডা সিটিটায় গেল। যে হন্ডা সিটিটা মানে? ওটা তো রৌনকদেরই আরেকটা গাড়ি। উহু, ওটা রৌনকদের সেই গাড়িটা নয়। বলো কি? হ্যাঁ? অমিতা চুপচাপ কথোপকথন শুনছিলেন। এবার প্রায় আঁতকে উঠলেন। প্রিয়াঙ্কা ম্যাডাম এইমাত্র বলে গেলেন কাল তুমি নাকি চেঁচাচ্ছিলে রনক তোদের হন্ডা সিটিটা এসেছে। আমার মিস্টেক হয়েছিল ম্যাম, রংটা সেম তো তাই। কি করে বুঝলে ওটা অন্য গাড়ি? মিতিনও বেশ উত্তেজিত। নম্বর দেখে? হ্যাঁ তো, রনকদের হন্ডা সিটির নাম্বার 3344। কালকের গাড়ির নাম্বারে কোনো 3 ছিলই না, 4ও না। তাও রনক ভুল গাড়িতে উঠে গেল। তাই তো দেখলাম, যে আঙ্কেলটা নিতে এসেছিলেন তার সঙ্গে লাফাতে লাফাতে। আঙ্কেলটাকে তুমি চেনো? উহু, কখনো দেখিনি। তার মানে যে আঙ্কেল হন্ডা সিটি চালান ওই আঙ্কেলটা তিনি নন? কি জানি, আমি তো সেই ড্রাইভার আঙ্কেলকে ভালো করে দেখিনি। কেন, হন্ডা সিটি তো মাঝে সাঝে রনককে নিতে আসে। হন্ডা সিটি যেদিন আসে আন্টি নিজেই নেমে রনককে নিয়ে যান, ড্রাইভার আঙ্কেল গাড়িতেই থাকেন। তাছাড়া অনেক সময় তো আন্টি নিজেই গাড়ি চালান। বুঝলাম। মিতিন সামান্য ঝুঁকলো। আচ্ছা সোহাম, কালকের আঙ্কেলটা কি ইউনিফর্ম পরা ছিলেন? না, গ্রিন শার্ট আর জিন্স। দেখতে কেমন? গোঁফ আছে, চশমা আছে, হাইট শর্ট। বলতে বলতে থমকালো সোহাম। চোখ সরু করে বলল, এত কোয়েশ্চেন করছো কেন? রনক কি মিসিং? না না, তোমার মেমরি টেস্ট করছিলাম। মিতিন আলগা হাসলো। এবার বলো তো, যে গাড়িটা এসেছিল তার নাম্বার কত? পুরোটা পড়তে পারিনি,
তার আগেই তো হুশ করে বেরিয়ে গেল। তবে নাম্বারটায় 6 আর 9 ছিল, পাশাপাশি লাস্টে। দারুণ চোখ তো তোমার। তা গাড়িতে রনক আর ওই আঙ্কেল ছাড়া আর কি কেউ ছিল? দেখতে পেলাম কোথায়? রনকও উঠল, গাড়িও ধাঁ। যাহ, এই আনসারটা তাহলে তুমি দিতে পারলে না। নিতিন এবার একটু হাসলো। যাকগে, তুমি মেমোরি টেস্টে পাশ করে গিয়েছো। আজই রনককে গিয়ে বলছি তোমার জন্য সিডি যেন অবশ্যই নিয়ে আসে। থ্যাংক ইউ। তুমি কিন্তু এখন রনককে ফোন করো না। শুয়ে থাকতে হচ্ছে তো, বন্ধুদের ফোন পেলে মন খারাপ হবে। যাও, ক্লাসে যাও। দুপা গিয়েও সোহাম দাঁড়িয়ে পড়ল। সন্দিগ্ধ চোখে মিতিনকে বলল, তুমি কি পুলিশ? কেন বলো তো, এত ক্রস করলে? নিশ্চয়ই রনকের অন্য কিছু একটা হয়েছে। এমা, তুমি কি বোকা! পুলিশ কি এরকম একটা দিদিকে সঙ্গে নিয়ে ঘোরে? টুপুরকে দেখালো মিতিন। হাসি হাসি মুখেই বলল, আমি রনকের একটা আন্টি। রনক কদিন স্কুলে আসবে না তো, খবরটা তাই প্রিন্সিপাল ম্যামকে দিতে এসেছিলাম। সোহম তবু যেন বিশ্বাস করল না। চলে গেল পায়ে পায়ে, মিতিন আর টুপুরকে দেখতে দেখতে। ছেলেটা ঘর থেকে বেরোনো মাত্র অমিতা কপাল চাপড়ালেন। কি হবে এখন? রনককে কিভাবে উদ্ধার করা যাবে? মিতিন নীরব, মুখে একটি শব্দও নেই। একটুক্ষণ গুম হয়ে বসে টুপুরকে চেয়ার ছাড়ার ইঙ্গিত করল। কোনো বিদায় সম্ভাষণ না জানিয়েই বেরিয়ে পড়ল অমিতার ঘর থেকে। স্কুল কম্পাউন্ডের বাইরে ফুটপাত ঘেঁষে মিতিনের মারুতি। সেদিকে এগোতে গিয়েও টুপুরের পা সহসা নিশ্চল। উত্তেজিত মুখে বলল, প্রিয়াঙ্কা ম্যাডামের কাছ থেকে আইডি কার্ডের খবরটা তো নেওয়া হলো না? ব্যাগ থেকে গাড়ির চাবি বের করছিল মিতিন। ভাবলেশীন গলায় বলল, প্রয়োজন নেই। কেন? পুরনো কার্ড যদি নকল হয়ে থাকে আর সেই কাজে যদি স্কুলের কেউ জড়িত হয়, তাহলে সেই কার্ড এখন ফেরতও চলে এসেছে। তবু জেনে নিলে। নষ্ট করার মতো সময় হাতে নেই টুপুর। কিন্তু যে দারোয়ান কাল রনিকে ছেড়েছিল তাকে তো একবার ট্যাপ করতে পারতে। দরকার পড়লে নিশ্চয়ই করব, তবে আগের কাজ আগে। মিতিন গাড়ির স্টিয়ারিংয়ে বসল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবাইল বের করলো। বোতাম টিপে চাপলো কানে। প্রায় সঙ্গে সঙ্গে ওপার থেকে পার্থর গলা ঠিকরে এলো। কি নিউজ? কি হলো স্কুলে? জানা গেল কিছু? পরে শুনো, এখনই একটা কাজ করে দিতে হবে তোমাকে। মোটর ভেহিকল ডিপার্টমেন্টে তোমার এক বন্ধু আছে না, শ্যামল বসাক, ডেপুটি ডিরেক্টর? চটপট তার সঙ্গে যোগাযোগ করো। একটা গাড়ির ডিটেল ইনফরমেশন চাই। কালো হন্ডা সিটি, শেষ দুটো নাম্বার 6 আর 9। কবে রেজিস্ট্রেশন হয়েছে, মালিকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব জোগাড় করে ফেলো। যদি কলকাতায় রেজিস্ট্রেশন না হয়ে থাকে সেটাও জানাও। কতক্ষণ লাগবে? ধরে নাও অন্তত 2 ঘন্টা। চেষ্টা করো যাতে 1 ঘন্টার মধ্যে হয়। বলো এক্সট্রিমলি আর্জেন্ট, একটা বাচ্চার জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাস, কথার মাঝখানেই মোবাইল অফ। মিতিনের দৃষ্টি উইন্ডস্ক্রিনে স্থির। টুপুরের উত্তেজনার পাড়া আরও চড়ছিল। উৎসাহিত চোখে বলল, সোহাম কিন্তু জব্বর একটা ক্লু দিয়েছে। সূত্রটা ইম্পর্ট্যান্ট, এগোতে সুবিধে হবে। শুধু সুবিধে? গাড়ির মালিকের সন্ধান পেলেই তো কালপ্রিট কট। অত সহজ বোধহয় নয় রে। অপরাধী অনেক ভাবনা চিন্তা করে এগিয়েছে, হিসেব ছোকে। কি হিসেব? তলিয়ে ভাব। মিতিনের মারুতি চলতে শুরু করলো। মৌলালি মোড়ের আগে ঘুরল বাঁয়ে, স্প্ল্যানেড অভিমুখে। হালকা যানজট ঠেলে এগোচ্ছে। গিয়ার বদলাতে বদলাতে মিতিন বলল, হাতে তো এখন খানিকটা সময় আছে, লাইট লাঞ্চ সেরে নিবি নাকি? যা বলবে। মিতিন মিতিন 10-15 মধ্যে গাড়ি মধ্য কলকাতার এক স্ন্যাক্স বারের দরজায়। সবে 12টা বাজে। দোকানে এখন তেমন ভিড় নেই। সকালের পরোটা আলু চচ্চড়িতে পেট এখনো গজগজ। মাসি বঞ্চি কারোরই তেমন খিদে পায়নি।
তবু ১ প্লেট করে স্যান্ডউইচের অর্ডার দেওয়া হলো, সঙ্গে কফি। মনে মনে ঘটনা পরম্পরা সাজানোর চেষ্টা করছিল টুপুর। স্যান্ডউইচ হাতে তুলে বলল, একটা ব্যাপার কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার, কোনো পেশাদার অপরাধী রনিকে অপহরণ করেনি। যে করেছে সে রনির যথেষ্ট পরিচিত। বটেই তো, নইলে রনি নির্বিবাদে তার সঙ্গে যাবে কেন? ইস, রনি যদি একবার গাড়ির নাম্বারটা খেয়াল করত। বড়রাই করেন না, ও তো একটা বাচ্চা। আমাদের বাড়ির তলায় যদি একটা লাল মারুতি দাঁড়িয়ে থাকে, তুই কি প্রথমে ধরে নিবি না গাড়িটা মিতিন মাসির? নাম্বার মেলানোর কথা কি আগে মাথায় আসবে? তা ঠিক, কিন্তু প্রশ্ন হলো সেই চেনা লোকটি রনির আইডি কার্ড পেল কোত্থেকে? স্কুলের কারো সঙ্গে যোগসাজশ করেই কি পুরনো কার্ড জোগাড় করার আরো নানান উপায় আছে রে। যাকে, তোর যা মনে হচ্ছে বলে যা, শুনছি। আমার ধারণা টুপুর ঢোক গিলল। দুষ্কর্মের প্ল্যানটা ছকা হয়েছে অনেক আগে, যখন পুরনো কার্ডগুলো ক্লাস টিচারের জিম্মায় এসেছে তখনই। তার মানে বলছিস প্রিয়াঙ্কাও এর সঙ্গে জড়িত? সরাসরি যোগাযোগ না থাকলেও কিছু দায় তো তাঁর থাকছেই। প্রথমত, কার্ডগুলো তিনি নষ্ট করেননি। দ্বিতীয়ত, নিশ্চয়ই তিনি কার্ডগুলোকে যথেষ্ট সাবধানে রাখেননি। আর সেই সুযোগ নিয়েই কেউ, হয়তো ওই দারোয়ানটাই রনির পরিচিত লোকের কাছে কার্ডটা পাচার করেছিল। যেহেতু সে অপরাধের অংশীদার, তাই হয়তো ছুটির সময় ইচ্ছে করে কার্ডটা ভালো করে চেক করেনি। প্রিয়াঙ্কা ম্যাডাম তো কিছুই দেখেন না, অতএব লোকটাকে সন্দেহের মুখে পড়তেও হয়নি। টুপুর আশান্বিত চোখে তাকালো। কি গো, ভুল বললাম? না, সেভাবে দেখতে গেলে তো প্রিয়াঙ্কা স্বয়ং জড়িয়ে থাকতে পারেন। গোটা সংসারের দায় তাঁর কাঁধে। পরিবার চালাতে তাঁর খরচ খরচাও কম হয় না। প্রলোভনে উনি পড়তেই পারেন। তবে টুপুর আরও উৎসাহিত। প্রশ্ন এখন একটাই, নাটের গুরুটি কে? আমার তো মনে হয় রাকেশ, মানে মিস্টার জারিওয়ালার হন্ডা সিটির ড্রাইভার। সে বেচারাকে সন্দেহ করার কারণ? তার ছুটি নেওয়া এবং রনি অপহরণ একই সঙ্গে ঘটল। এটা কি কাকতালীয়? দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। যেমন পুরনো কার্ডে এবছর ক্লাস টিচারের হেফাজতে থাকা আর রনিকে গুম করা, দুটো ঘটনা একই সময়ে ঘটা মোটেও আকস্মিক হতে পারে না। তোর মগজ তো দেখছি পাকছে। বেশ পেঁচিয়ে পেঁচিয়ে ভাবতে শিখেছিস। মিতিন মুচকি হাসল। আর একটা ঘটনাও কিন্তু ঘটেছে রে, সেটাও কাকতালীয় না হতে পারে। কি বলতো? প্রিয়াঙ্কার স্টেটমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে মনে করার চেষ্টা কর। টুপুরের পুরো গুলিয়ে গেল। স্টেটমেন্টের কোন অংশটার কথা বলছে মিতিন মাসি? উপযাজক হয়ে হন্ডা সিটির খবর শোনানোটা নাকি? ভাবনার মাঝেই মিতিন মাসির মোবাইল বাজলো। মনিটরের নাম দেখে তাড়াতাড়ি ফোন কানে ধরল মিতিন মাসি। হ্যাঁ নিশ্চয়দা, বলুন। ও ফোন বুথটা লেক টাউনে? বাঙ্গুর অ্যাভিনিউ? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। থ্যাংক ইউ দাদা, পরে বলবো। সম্ভবত পরশু আপনার সাহায্য লাগবে। সময় আর জায়গা আপনাকে জানিয়ে দেব। চলভাস যন্ত্র নীরব হওয়ার পর টুপুর কলকল করে উঠল। রনিকে তাহলে লেক টাউনে রেখেছে? ফোনটা ওখান থেকে এসেছিল এবং এর থেকে কিছুই প্রমাণ হয় না। মিতিন ব্যাগের চেন টানল, মাথা নেড়ে বলল, তবে একবার তো যেতে হবেই। যদি বুনো হাঁসের পিছনে তাড়া হয় তবুও। বিল মিটিয়ে ফের লাল মারুতি ছুটল। মূল শহর ছেড়ে বাইপাস পৌঁছাতে প্রায় 40 মিনিট লেগে গেল। এত জ্যাম রাস্তায়। উল্টোডাঙার মুখে এসে আবার মিতিনের মোবাইল ঝনঝন। গাড়ি চালানোর সময় ফোন ধরে না মিতিন। মাসির ব্যাগ খুলে টুপুরি বোতাম টিপল। ও প্রান্তে মিসেস জারিওয়ালা। গলা থরথর কাঁপছে। ম্যাডাম, সর্বনাশ হয়ে গিয়েছে। নিজের পরিচয় দিতে ভুলে গেল টুপুর। উৎকণ্ঠিত স্বরে বলল, নতুন কি ঘটলো আবার? এইমাত্র একটা ফোন এসেছিল, আই মিন রনির কিডন্যাপারের। কি বলছে? রুস্তমজি যে আপনাকে অ্যাপয়েন্ট করেছে সেটা ওরা জেনে গিয়েছে। তো খুব শাসাচ্ছিল, কেউ কোনো রকম গোয়েন্দাগিরি চালালে রনিকে ওরা মেরে দেবে।
তা আমরা এখন কি করব? আমি রুস্তমজিকে বলছি আপনাদের রুপিয়া দিয়ে দিতে। আপনারা আর কিচ্ছু করবেন না। প্লিজ অনুগ্রহ করে আমার রনিকে নির্বিঘ্নে ফেরত পেতে দিন। টু শব্দটি না করে লীলার বক্তব্য শুনল মিতিন। চোয়াল শক্ত হলো ক্রমশ, জ্বলছে চোখ জোড়া। তবে গাড়ি কিন্তু চালাচ্ছে একই গতিতে, এতটুকু ছন্দপতন নেই। টুপুর নিচু গলায় ডাকলো, নিতিন মাসি। ফোন বুথটুতে গিয়ে আর লাভ আছে কোনো? লাভ লোকসানের হিসেব কষা গোয়েন্দার কাজ নয়। কেস যখন নিয়েছি শেষ না দেখে ছাড়ব না। বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, হবে না। কি করে জোর দিয়ে বলছো? যারা ভয় দেখায় তাদের কলজের জোশ কম। জানবি তারা নিজেরাই ভয় পেয়েছে। সবে ফাল্গুন মাস চলছে, তবে দুপুরের রোদ এখন যথেষ্টই কড়া। বেলা 2:30 বাজে। বাঙ্গুর অ্যাভিনিউয়ের পথঘাটে লোক নেই বিশেষ। মিতিনদের অবশ্য কপাল ভালো, খুব একটা খোঁজাখুঁজি করতে হলো না। সহজেই সন্ধান মিলল ফোন বুথখানার। বড় রাস্তার উপরেই খুপড়ি দোকান, বাইরে জলজল করছে সাইনবোর্ড। দোকানের অর্ধেকটা কাঁচ দিয়ে ঘেরা টেলিফোন ঘর, বাকি জায়গাটুকুতে চেয়ার টেবিল নিয়ে বসে এক পৌর মানুষ। টেবিলে খাতাপত্র আর বিলিং মেশিন। গাড়ি থেকে নেমে শটান দোকানে ঢুকল মিতিন। ফাঁকা বুথে একা একা ঢুলছিলেন ভদ্রলোক। ভরদুপুরে মিতিনদের আগমনে ধর্মড়িয়ে উঠলেন। চোখ কচলে বললেন, লোকাল কল করবেন না এসটিডি? কোনোটাই নয়। মিতিন নিজের কার্ড বাড়িয়ে দিল। একটা ইনফরমেশন চাই। ভদ্রলোক কার্ড উল্টে পাল্টে দেখলেন বটে, তবে যেন ঠিকঠাক বুঝতে পারলেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। মিতিন ভারিকি গলায় জিজ্ঞেস করল, বুথে কি আপনিই থাকেন সারাদিন? কেন বলুন তো? আমার জানা দরকার, সকাল বিকেল সন্ধে এখানে কে ছিল? মানে কাল বিকেল সন্ধে এখানে কে ছিল? আমি তো থাকি, কালও নিশ্চয়ই আমিই ছিলাম। ভালোভাবে মনে করে দেখুন তো, কাল বিকেল 6:30 নাগাদ কে বা কারা এখানে ফোন করতে এসেছিল? অত খেয়াল থাকে নাকি? কত লোক ঢুকছে বেরোচ্ছে, আর বিকেল সন্ধ্যাতে তো ভালো ভিড় থাকে। এখান থেকে কোথায় ফোন যাচ্ছে না যাচ্ছে তার রেকর্ড থাকে নিশ্চয়ই। বিলে নাম্বার থাকে, আমি ওসব রেকর্ড রাখি না। অযথা কাগজের জঞ্জাল কে বাড়ায়? কিন্তু কাল এখান থেকে এমন একটা কল হয়েছে যার জন্য আপনি ঝামেলায় পড়তে পারেন। কেন? কি হয়েছে? ভদ্রলোক এতক্ষণে যেন সন্ত্রস্ত। কে ফোন করেছে এখান থেকে? ভয়ঙ্কর এক অপরাধীর গ্যাং। মিতিন গলাটাকে বেশ রহস্যময় করল। পুলিশ কিন্তু আপনাকে এসে ধরবেই। এ কি ফ্যাসাদ রে বাবা! ভদ্রলোকের মুখ চোখ শুকিয়ে গেল। ব্যাপারটা কি খুলে বলবেন তো? এখনই জানানো যাবে না। শুধু এটুকু বলতে পারি, এসেছিল দুজন। তারা একসঙ্গে বুথে ঢুকেছিল ঠিক 6:30টায়। মিতিনের চোখ সরু। কিছু স্মরণে আসছে কি? দাঁড়ান দাঁড়ান। ভদ্রলোক চোখ বুজে ভাবলেন একটু, তারপর ঘাড় নাড়তে নাড়তে বললেন, সময়টা আমি অত দেখিনি, তবে সন্ধ্যের মুখে মুখে সাইকেল নিয়ে দুটো কল করলো দুজনে। দুজনই ছিল তো? হ্যাঁ, ওই মোড়ের বাড়ির ভদ্রমহিলা তখন বুথে আইএসটি করছিলেন। লোক দুটো এখানেই দাঁড়িয়েছিল ওই টেবিলের সামনে। একজনের কাঁধে কিডস ব্যাগ ছিল। ঘড়ি দেখছিল ঘন ঘন। আমাকে দু একবার তাড়াও লাগালো। কিরকম বয়স তাদের নিখুঁতভাবে বলি কি করে, তবে ধরুন গিয়ে 35-40-40। কেমন দেখতে? অর্ডিনারি, চেহারায় তো সন্দেহ করার মতো কিছু দেখিনি। পোশাক কি ছিল বলতে পারবেন? না ম্যাডাম, অত আমি লক্ষ্য করিনি। তবে খুব একটা উৎকট পোশাক ছিল না, এটুকু জানাতে পারি। তেমন হলে তো চোখে লাগতো। ফোন শেষ হওয়ার পর তারা কি করেছিল? বিল পেমেন্ট করলো। তারপর তারপর সাইকেল ফুটপাতে দাঁড় করানো ছিল, চড়ে চলে গেল। দুজনের দুটো সাইকেল? হ্যাঁ। না না, সাইকেল বোধহয় একটাই ছিল। টুপুর আর চুপ থাকতে পারল না। ভুরু কুঁচকে বলল, তার মানে একটা সাইকেলেই দুজনে? তাই হবে। কে জানে, আমি হয়তো ভুলও বলতে পারি।
যেটুকু স্মরণ করতে পারলেন সেটুকুই যথেষ্ট। মিতিন চিলতে হাসল। আপনাকে একটু অনুরোধ আছে। বলুন। আমার কার্ডটা ড্রয়ারে রেখে দিন। যদি লোক দুটো আবার আসে বা পথে ঘাটে তাদের দেখে চিনতে পারেন, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। অবশ্যই। ভদ্রলোক জোরে জোরে মাথা নাড়লেন। তারপর হঠাৎই দৃষ্টি সরু। লোক দুটো কি কাউকে খুনটুন করেছে ম্যাডাম? ওই গোছেরই কিছু। এখন বলা বারণ। ভদ্রলোককে আর কোনো প্রশ্নের অবকাশ না দিয়ে মিতিন সোজা দোকানের বাইরে। গাড়ি স্টার্ট করে টুপুরকে বলল, তোর মেশোকে একটা ফোন লাগাতো। দেখ তো কদ্দূর এগিয়েছে। মাসির ব্যাগ খুলে মোবাইলটা বের করতে করতে টুপুর বলল, এখান থেকে খানিকটা দিশা পাওয়া গেল। যেমন? সাইকেলে যখন এসেছিল লোক দুটো নির্ঘাত কাছাকাছি কোথাও থাকে। অসম্ভব নয়। অতএব রনিকেও ধারে কাছে কোথাও রেখেছে। নে এবার ফোনটা লাগা। মেশোর নাম্বার টেপার আগেই মোবাইলে বাজনা। স্বয়ং রুস্তমজির কল। চমকে গিয়ে মিতিন মাসিকে ফোনটা বাড়িয়ে দিতে যাচ্ছিল টুপুর। মিতিনের ইশারায় নিজের কানেই চাপল। মাসি এখন ড্রাইভ করছেন মিস্টার জারিওয়ালা। কিছু খবর থাকলে আমায় দিতে পারেন। ৩-৪ সেকেন্ড পর রুস্তমজির গলা শোনা গেল। ওয়েল, লীলা একটু আমায় ফোন করেছিল। মানে লীলা একটু আগে আমায় ফোন করেছিল। ওকে কিডন্যাপাররা খুব ভয় দেখিয়েছে। জানি, ম্যাডাম মাসিকে বলেছেন। ইয়েস, আমি সেটাও শুনেছি। ও, আমার এখন জানার বিষয়, আপনার তোমার মাসি এখন কি করতে চান? আর এগোবেন, না তদন্তটা এখানেই স্টপ করে দেবেন? আর চোখে মিতিন মাসিকে দেখে নিয়ে টুপুর বলল, কোনো ইনভেস্টিগেশন শুরু করে মাঝপথে থেমে যাওয়াটা মাসির স্বভাবে নেই মিস্টার জারিওয়ালা। এটা খুবই প্রশংসনীয়। আমি এই অ্যাটিটিউডটাই বেশি পছন্দ করি। তবে উনি যদি এখানেই থেমে যেতে চান তাহলেও আমার আপত্তি নেই। আমি ওকে যথাযথ ফিস দিয়ে দেব। লীলার উপর দিয়ে যে মানসিক ঝড়টা যাচ্ছে তার কথাও তো মাথায় রাখতে হবে। তা ঠিক। তবু টুপুর মুহূর্তের জন্য থামল। গলা ঝেড়ে নিয়ে বলল, কাজ না করে ফিস নেওয়াটা আমার মাসির ধাতে নেই মিস্টার জারিওয়ালা। তাছাড়া মাসি এই কেসটায় বেশ খানিকটা এগিয়েছেন। এখন কিডন্যাপারদের না ধরে আগেই থেমে যাওয়াটা তার পক্ষে অত্যন্ত অসম্মানজনক। ও প্রান্তের স্বর একটুক্ষণ নীরব। তারপর আবার বাজল। ঠিক আছে ম্যাডাম, যা ভালো বুঝবেন তাই করুন। আমিও তো অপরাধীদের শাস্তি চাই। বাই দ্য বাই, উনি কদ্দূর কি করলেন জানতে পারি কি? এতক্ষণের সমাচার উগরে দিতে যাচ্ছিল টুপুর। হঠাৎ কাঁধে মিতিনের মৃদু চাপ। ইঙ্গিত বুঝে থমকালো টুপুর। আমতা আমতা করে বলল, মাসি আপনাকে সব জানাবে। ওকে, নো প্রবলেম। ম্যাডামের ফোনের অপেক্ষায় রইলাম। ফোনটা ছাড়তেই মিতিন হালকা গলায় বলল, তোকে তো দেখছি এবার রেমিউনারেশন দিতে হবে রে। কেন গো? যা ওস্তাদ হয়ে উঠছিস দিন দিন। কি সুন্দর গুছিয়ে কথা বললে রুস্তমজির সঙ্গে। মিতিন মাসির মুখে এমন তারিফ শুনলে টুপুরের পুলক না জেগে পারে। একগাল হেসে বলল, মানছ তাহলে আমি তোমার যোগ্য সহকারী? অনেকটা। তবে আরও ২-৪টে কথা রুস্তমজিকে বলা উচিত ছিল। কিরকম? কিডন্যাপারদের ফোন আবার আসবে। রুস্তমজি যেন প্রতিটি কলের নাম্বার আর টাইম নোট করেন এবং অবিলম্বে আমাকে জানিয়ে দেন। ঠিকই তো, এটা তো মাথায় আসেনি। টুপুর ঝটিতি মোবাইলটা হাতে নিল। বলে দি রুস্তমজিকে? হুটোপুটির দরকার নেই। ফোন এলে উনি নিজেই করবেন। তাহলে আমাকে দোষ দিচ্ছ কেন? যেটা বলা উচিত ছিল সেটা তোকে শেখাচ্ছি। লেক টাউন ছেড়ে ভিআইপি রোডে পড়ল গাড়ি। বাঁয়ে গাছপালা আর সরু খালের ওপারে সল্টলেকের বাড়িঘর। একটা ফুটব্রিজও গিয়েছে সেদিক পানে। আলগাভাবে ফুটব্রিজটাকে দেখে নিয়ে মিতিন বলল, তুই কিন্তু দরকারি ফোনটার কথা বেমালুম ভুলে গিয়েছিস টুপুর। এ তোর রীতিমতো কর্তব্যে গাফিলতি। টুপুর জিভ কাটল।
পার্থ মেশোর লাইনটা টিপে মাইক্রোফোনটাও চালু করে দিল। কি গো মেশো, সারা শব্দ নেই কেন? আর বলিস না, শ্যামলকে তো ফোনে ধরতেই পারছিলাম না। এনগেজড এনগেজড। তাহলে? পেয়েছি শেষ পর্যন্ত। শ্যামল একটু টাইম চাইলো। ঘন্টাখানেকের মধ্যে ডিটেল পেয়ে যাব। তোরা কোথায়? এবার টুপুর নয় মিতিনের জবাব। গলা তুলে বলল, আমরা তোমার প্রেসে যাচ্ছি। ট্রাফিক নর্মাল থাকলে মিনিট 20-র মধ্যে পৌঁছে যাব। লাগলো অবশ্য প্রায় 1 ঘন্টা। দুপুরবেলা প্যাসেঞ্জার তোলার জন্য বাস মিনিবাসগুলো যেভাবে যত্রতত্র রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ে, তাদের টপকে এগোনোর সাধ্য আছে গাড়ি ঘোড়ার? তার উপর বউবাজারের রাস্তা তো অকহতব্য। ট্রাম, বাস, টানা রিক্সা, ট্যাক্সি, ঠেলাগাড়িতে তো ঠিক থেকে জ্যাম। পার্থর প্রেস পর্যন্ত পৌঁছতেও পারল না গাড়ি। যানজট আর ভিড়ের চোটে বেশ খানিকটা আগে মারুতিকে রাখতে হলো। তারপর ধাক্কা খেতে খেতে বাকি পথটুকু হন্টন। পার্থর প্রেসে আগে কখনো আসেনি টুপুর। চেহারা দেখে একটু বুঝি হতাশই হলো। আদ্যিকালের এক জীর্ণ বাড়ির নিচের তলায় 2খানা ঘর নিয়ে পার্থর ছাপাখানা। রাশি রাশি কাগজ গড়াগড়ি খাচ্ছে মেঝে। এক কোণেও দাঁড় করানো আছে নানান রঙের কাগজের রোল। তার মাঝেই কম্পিউটার, ডিটিপি মেশিন, চেয়ার, টেবিল, কাঠের র্যাক। একটা ঘরে কম্পোজের কাজ চলছে, অন্যটায় মুদ্রণ। ভিতরে নড়াচড়ার জায়গা এত কম, পা রাখলেই যেন দম বন্ধ হয়ে আসে। দুটো ঘরেই অবশ্য এসি চলছে। এটাই যা বাঁচোয়া। মিতিন টুপুরকে দেখে পার্থ ব্যস্ত হয়ে পড়ল। চা, কফি না ঠান্ডা পানীয় কি আনাবে ভেবে পেল না। শেষে বুদ্ধি করে ডাব আনতে পাঠালো একজনকে। টুপুরকে বলল, তোদের পেটে কিছু পড়েছে নাকি খাবার আনাবো? আমাদের নিয়ে চিন্তা পড়ে। মিতিনের কেজো প্রশ্ন, কাজটা হলো কি? ও শিওর, শ্যামল আমার মান রেখেছে, এইমাত্র ফোন করেছিল। বলতে বলতে টেবিল থেকে একটা চিরকুট তুলে পড়ল পার্থ। লাস্টে 6 আর 9 নাম্বারওয়ালা একটা কালো হন্ডা সিটির সন্ধান মিলেছে। পুরো নাম্বার 2169। 2008 সালের গাড়ি। রেজিস্ট্রেশনটা কমার্শিয়াল, অর্থাৎ ভাড়া খাটে। মালিকের নাম দ্বিজেন হালদার। কার রেন্টের ব্যবসা আছে। ঠিকানা 7B মিডলটন রো। ফোন নাম্বার লাগবে না। মিতিন একটা টুল টেনে বসেছিল। তড়াক উঠে দাঁড়ালো। চল টুপুর, বেরিয়ে পড়ি। দ্বিজেন হালদারকে এখনই মিট করতে হবে। আহা, ডাবটা তো খেয়ে যাও। সময় নেই পার্থ, মিডলটন রো যেতে কতক্ষণ আবার লাগে। গিয়ে লোকটাকে পাবো কি পাবো না কে জানে। মিতিন ঘড়ি দেখল। তুমিও সঙ্গী হতে পারো, যদি অবশ্য কাজের প্রেশার না থাকে। পার্থ বুঝি মুখিয়েই ছিল। কর্মচারীদের নির্দেশদানের পালা সেরে সে তৎক্ষণাৎ প্রস্তুত। চোখে রোদ চশমা চড়িয়ে বেরিয়ে পড়ল প্রেস ছেড়ে। গাড়িতে এসে নিজেই চালকের আসনে বসল। ছুটল গাড়ি দক্ষিণ মুখে। ভিতরে ভিতরে দারুণ একটা উত্তেজনা অনুভব করছিল টুপুর। কি চমৎকার সরল গতিতে এগোচ্ছে তদন্ত। কিডন্যাপারের কল থেকে একটা ফোন বুথের সূত্র মিলেছিল, সেখানে হানা দিয়ে তাদের পুরোপুরি নিরাশ হতে হয়নি। অন্তত এটুকু তো অনুমান করা গেল অপরাধীরা কোন অঞ্চলের। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গাড়ির হদিশও হাতের মুঠোয়। এবার নিশ্চয়ই অপরাধী টুটি চেপে ধরতে অসুবিধে হবে না। বেচারা রনিটাকে যদি আজই উদ্ধার করা যায়। 7B মিডলটন রো মোটেই দ্বিজেন হালদারের বসতবাড়ি নয়। ঠিকানাটা কার রেন্টাল অফিসেরই। আরও অনেক অফিস আর দোকানপাটের মাঝে ফালি ঘরে স্টার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। খুদে অফিসটি রীতিমতো ঝা চকচকে। দ্বিজেন হালদার মানুষটিও বেশ কেতাদুরস্ত। সবুজ সেক্রেটারিয়েট টেবিলের ওপারে ঘোরানো চেয়ারে আসীন। সামনে ল্যাপটপ। চারপাশে সুদৃশ্য কাঠের প্যানেলিং করা দেওয়ালে পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থানের ফটো। একটি গণেশের মূর্তিও আছে। দ্বিজেন হালদারের ঠিক মাথার ওপরে কাচের তাকে টাটকা মালা পরানো, ধূপের গন্ধও আবছাভাবে নাকে আসে যেন। ল্যাপটপে আঙুল চলছিল দ্বিজেন হালদারের। মিতিনদের উপস্থিতি টের পেয়ে চোখ তুললেন স্যুটটাই পরা বছর 50-এর মানুষটি। চেয়ারে হেলান দিয়ে কেতাবি ঢঙে বললেন, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? পার্থকে শেখানোই ছিল। কাঁধ ঝাঁকিয়ে পার্থ বলল, আমাদের একটা গাড়ি চাই কাল দুপুরে।
আপনারা কে, কোত্থেকে আসছেন সেটা জানা বুঝি খুব জরুরি? পার্থ কায়দা মেরে বলল, ওয়েল, আমি হরিসাধন সরকার। ইনি আমার স্ত্রী তারা সুন্দরী সরকার। আর এই মেয়েটি হলো। এক সেকেন্ড, দ্বিজেন হাত তুলে থামালেন পার্থকে। তাচ্ছিল্যের সুরে বললেন, সরি স্যার, আমরা না পার্সোনালি কাউকে গাড়ি ভাড়া দিই না। সে কি, কালই তো এখান থেকে একটা কালো হন্ডা সিটি যার নাম্বার 2169 কোনো একজনকে ব্যক্তিগতভাবে ভাড়া দিয়েছিলেন। দ্বিজেন হালদারের ভ্রুতে ভাঁজ। বিরক্ত স্বরে বললেন, আপনারা ঠিক কে বলুন তো? কি চান? পার্থ নয়, এবার মিতিন মুখ খুলল। আইডি কার্ড বাড়িয়ে দিয়ে শীতল গলায় বলল, নিশ্চয়ই বুঝতে পারছেন অকারণে আসিনি। আশা করি আপনার সহযোগিতা পাব। যৎপরনাস্তি বিস্মিত হলেন দ্বিজেন। একটুক্ষণ গুম থেকে কাটকাট গলায় বললেন, আপনাদের প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই, তবে আমি কোনো ঝঞ্ঝাট ঝামেলাও চাই না। বলুন, আপনাদের কি জানার আছে? ওই বিশেষ গাড়িটি কাল ভাড়া খাটতে গিয়েছিল কি? হ্যাঁ। রাতে নিশ্চয়ই ফিরেছে। না, পার্টি 4 দিনের জন্য নিয়েছে গাড়িটা। তাদের কোনো গেস্ট এসেছে ফরেন থেকে। গাড়ি নিয়ে অতিথিরা মন্দারমণি গিয়েছে। তাই। কাল কখন থেকে ভাড়া ছিল গাড়ি? দুপুর থেকে বেলা 2টোয় রিপোর্টিং ছিল। কোথায়? এটাও বলতে হবে? দ্বিজেনের স্বর রুক্ষ। বেলেঘাটা, টাওয়ার অফ সাইলেন্সের গেটে। মিতিনের দৃষ্টি চকিতে স্থির। আপনার পার্টির নাম জানতে পারি? দ্বিজেন ক্ষণকাল চুপ। তারপর যেন খানিক ইতস্তত করে বললেন, এরা আমার খুব পুরনো ক্লায়েন্ট। প্রায়শই অফিসিয়াল কাজে আমার গাড়ি নেন। কার্পেট ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তো, মাঝে মাঝেই বাইরে থেকে লোক আসে। আপনি কাদের কথা বলছেন? রুস্তমজি জারিওয়ালা, যাদের ফ্যান্টাসি ব্র্যান্ডের কার্পেট আছে।